KTV Originals। আজ 10ই জুলাই, খেলাধুলার দিনে বা খেলাধুলার জগতে আজ একটা বিশেষ দিন, কিন্তু এই দিনটা হয়তো নাই আসতে পারতো, কারণ জন্মের সময়তেই কেউ একজন পাল্টে গিয়েছিলেন, কানে একটা ফুটো দেখে তাকে চেনা গিয়েছিল। আজ তিনি ক্রিকেট বিশ্বে মহিরুহ, লেজেন্ড, লিভিং লেজেন্ড, তিনি সুনীল গাভাস্কার। আজকে তার জন্মদিন, কিন্তু এই বোধহয় এই দিনটা আসতো না যদি এরকমভাবে পাল্টাপাল্টি না হতো। কিন্তু সব কিছুই যদি বাদ দিয়ে আজকের দিনটা ভাবি, তাহলে আজকে অবশ্যই একটা সেলিব্রেট করার মতো দিন। এবং এই যে আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনাকে আজকে স্পেশাল শোতে স্বাগত। এবং আজকে সুনীল গাভাস্কারের জন্মদিন, কি বলবেন, কিভাবে দেখবেন? লিভিং লেজেন্ড। একটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত আছে, সুনীল সাগরে শ্যামল কিনারে পথে যেতে তুলনাহীন আরে। আমার মনে হয় যে এটা গাভাস্কারের জন্যই যেন লেখা হয়েছিল। রবীন্দ্রনাথ বোধহয় গাভাস্কারের কথা ভেবেই লিখেছিলেন। এই গানটার সঙ্গে গাভাস্কার যেরমভাবে আমি প্রথমত সুনীল সাগর অ্যাবসলিউট সমুদ্র। সুনীল গাভাস্কার একজন সমুদ্র, শুধু ক্রিকেটে নয়, ক্রিকেটের বাইরেও আমি বলবো। আর পথে যেতে যারা তাকে দেখেছেন শ্যামল কিনারে, তাদের মনে হয়েছে ম্যাচলেস একটা, কি বলবো, সুনীল গাভাস্কার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এবং সুনীল গাভাস্কারের চেয়ে বেটার ক্রিকেটার ভারত দেখতেই পারে আগামী 50 বছরে, 100 বছরে, কিন্তু সুনীল গাভাস্কার আর দেখবে বলে আমার মনে হয় না। হয়তো তাই সুনীল গাভাস্কারকে আর হয়তো দেখা যাবে না। গৌতম দা তাই বললেন। প্রচুর আলোচনা আছে, প্রচুর গল্প রয়েছে, প্রচুর আড্ডা রয়েছে, কিন্তু সবার আগে গৌতম দাকে যেটা জিজ্ঞেস করবো যে আপনি সুনীল গাভাস্কারের সঙ্গে খেলেছিলেন এবং একটা সেঞ্চুরি পার্টনারশিপ রয়েছে, সেই অভিজ্ঞতাটা যদি দর্শকদের সামনে শেয়ার করেন। আমি সেঞ্চুরি পার্টনারশিপের কথা আমি অতীতে বলেছি বা লিখেছি। আমি তোমায় একটা অভিজ্ঞতা বলতে চাই, উইকেটেরই, ক্রিকেট উইকেটেরই অভিজ্ঞতা, যেখানে গাভাস্কার অন্যদিকে ছিলেন না কিন্তু সেই অভিজ্ঞতার সঙ্গে জড়িত ছিলেন। এটা হচ্ছে তুমি যে ম্যাচটা বললে সেঞ্চুরি পার্টনারশিপ, তার পরের ম্যাচ। ওই ম্যাচটায় সুনীল গাভাস্কারের অপরাজিত 157, যে কোনো ধরনের ক্রিকেটে তার লাস্ট সেঞ্চুরি। আমি ধরে নিচ্ছি তার 35তম 100। আর কখনো তিনি সেঞ্চুরি করেননি, আর বোধহয় খেলেনও নি। 92 ম্যাচের পর সেঞ্চুরিও করেননি। ওই সেঞ্চুরিটা সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল। এর পরের ম্যাচে সাউথ আফ্রিকার ওই ম্যাচটা হেরে যাওয়াতে সাউথ আফ্রিকা আরও বেশি করে, আরও কি বলবো, সাজোয়া গাড়িতে আরও অস্ত্রশস্ত্র নিয়ে পরের ম্যাচটা এসেছিল। পরের ম্যাচে আমার মনে আছে রাজদীপ সারদেসাই এসে বলল যে তোমরা বাঙালিরা স্টুডিও করবে, এও করবে, গাভাস্কারের সঙ্গে খেলবে, তাহলে আমি কি করবো? খেলার জন্ম তো মুম্বাইতে, মজা করব। ও বললো আজকে আমি ওপেন করব, আমি সুনীলের সঙ্গে ব্যাট করব। আমার মনে আছে ম্যাচটা। রাজদীপ সারদেসাই কেমব্রিজের হয়ে খেলেছে, ভালো খেলতো ক্রিকেট। ও একদিকে আমাকে বলছে যে আজকে তুমি নাও, আমি সুনীলের সঙ্গে ব্যাট করব। এবার খুব ইন্টারেস্টিংলি সুনীল গাভাস্কার সেদিন যে কোনো কারণেই হোক ব্যাট করতে চাননি, ফিল্ডিং করেছিলেন, ব্যাটিং করেননি। আমাদের যখন 2টো উইকেট পড়ে গেছে তখন আমি ব্যাট করতে নেমেছি। ঠিক এবার সাউথ আফ্রিকান উইকেট না ভীষণ বাউন্সি, বাউন্স ভীষণ বেশি। আর সাংবাদিকদের মাঠ তো ওরকম স্টেডিয়ামে হয় না, খোলা মাঠে হয়। খোলা মাঠে চারদিক থেকে এত হাওয়া আসে যে ওই বাউন্সারগুলো আরও বিভৎস হয়ে যায়, কারণ হাওয়াতে বলের গতিপথটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তুমি হয়তো এখানে দেখছো বলটা বেঁকে এখানে চলে আসছে, সেখানে তুমি যদি তোমার খেলার অভিজ্ঞতা না থাকে নিয়মিত, তুমি হ্যান্ডেলই করতে পারবে না। তো আমি দেখলাম প্রেস বক্সে একটা ছেলে আমার পাশেই বসে, সাউথ আফ্রিকান ছেলে, ইয়াং ছেলে, জার্নালিজম করতো। ও দেখলাম পেস বল করছে। একদিক থেকে রবিন জ্যাকম্যান, খুব বিখ্যাত বোলার, সাউথ আফ্রিকান হয়ে ইংল্যান্ডের হয়ে খেলেছে। রবিন জ্যাকম্যান একদিক থেকে ওই ছেলেটার মুখ চোখ কমপ্লিটলি চেঞ্জ। ও পাশে খুব ভদ্র সভ্য, কিন্তু ওই মাঠে তখন যেরকম হয়, আমি দেখলাম ও একটা এমনিতেই 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ফার্স্ট একটা বাউন্সার করলো, আমার কানের পাশ দিয়ে প্রথম বল বেরিয়ে গেল। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওরা ফরওয়ার্ড শট লেগে একটা লোককে রেখেছিল, যে লোকটা তোমার দেখলে মনে হবে 65+ ক্রিকেটে খেলার উপযুক্ত। টাক পড়ে গেছে, বেটে, দেখলে মনে হয় আনফিট, সেই লোকটাকে ফরওয়ার্ড শট লেগে রেখে দিয়েছে। তা আমার মনে হলো যে আগের ম্যাচে আমি রান করেছি, আমার জন্য এটা ফরওয়ার্ড শটে ওরা ভেবেছেটা কি যে আমার ক্যাচ ধরবে? এরকম একটা বুড়ো এলো কি করে এখানে? যাই হোক, সেকেন্ড বল আবার করেছে। আমি দেখলাম যে এইটাকে সরাতে হবে, আমি অসহ্য হয়ে যাচ্ছি। এরকম একটা লোক গায়ের কাছে দাঁড়িয়ে আছে, একটা স্মার্ট ফিল্ডার হলে একরকমের
সো আমি ওই ছেলেটাকে একটা ফুল মেরেছি 4, আবার বাউন্সার রেস্ট্রিকশন নেই, আবার মেরেছি। ওই লোকটা যাকে আমি ভাবছিলাম যে অশক্ত, সে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নিয়ে নিল। এবং আমি তোমায় বলছি যে আইপিএলের সেরা ক্যাচগুলোর মধ্যে একটা থাকবে সেই ছেলেটা যেভাবে ক্যাচটা নিয়েছিল। আমি মানে স্তম্ভিত, লজ্জিত, যে এরমভাবে এতগুলো লোক খেলা দেখছে, রাজদীপ আওয়াজ দেবে ম্যাচের পরে। ড্রেসিং রুমে বিজয় লোকপল্লী বলে একজন হিন্দুর বিখ্যাত জার্নালিস্ট, ও ড্রেসিং রুম থেকে বেরোচ্ছিল। তো আমি বললাম যে বিজয় ক্যাচ পাকড়া বলে একটা গালাগাল দিলাম বোলারটাকে, যে এরকম ফিল্ডারটাকে কী করে হতে পারে। তখন হঠাৎ দিকে ওই কোণ থেকে, মানে আমি যে দিকটা দেখতে পাচ্ছি না ড্রেসিং রুমে, কোনো একটা ভয়েস আমায় বলল, দ্য ফল্ট লাইজ উইথ ইউ, বিকজ ইউ অট টু হ্যাভ নোন দ্যাট ফিল্ডার, notwithstanding the fact that he never played for South Africa, is one of the best fielders of South Africa. It is your fault. দেখি গাভাস্কার, আমি কি বলবো, মানে এত লজ্জিত জীবনে কম হয়েছি। অর্থাৎ উনি বললেন যে রিসার্চটা তুমি করনি, তোমার ফল্ট, অন্যকে দোষ দিও না। ও কি ক্যাচ, ও তো তোমার জানাই উচিত ছিল যে ক্যাচটা ধরবে, ও তো এত বড় একটা ফিল্ডার। আমি তখন অবাক হয়ে ভাবলাম যে একটা সাংবাদিকদের ক্রিকেট, গাভাস্কার খেলা ছেড়ে দিয়েছেন, তার মানে কতটা রিসার্চ প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে অ্যাডভান্স থাকতে পারে। এবং আমি দুটো শিক্ষা পেলাম, এক, যে অপোনেন্টকে কখনো হালকাভাবে নেবে না, জীবনে কখনো নেবে না। 2, সবসময় ওয়েল প্রিপেয়ার্ড থাকবে। সুনীল গাভাস্কার যদি 34টা সেঞ্চুরি, 10,122 রান করার পরেও একটা অকিঞ্চিতকর সাংবাদিকদের ম্যাচে প্রিপেয়ার্ড থাকতে পারেন, তাহলে আমরা কি? ঠিক কথাই, একদমই তাই। এটা থেকেই বোধহয় অনেক কিছু শেখা যায়। তবে এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট বোধ হয়, গৌতমদা সেটা এগ্রি করবেন, সেই জন্যে কি সুনীল গাভাস্কার আজও সকলের কাছে প্রাসঙ্গিক। আজও সকলের, এই যে সুনীল গাভাস্কারের ক্রেজ, চারিদিকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কিন্তু ওনার সময় যারা ক্রিকেট খেলেছেন কপিল দেব বাদ দিয়ে, কোথাও তো এত ক্রেজ নেই, এত এই যে ভালোবাসাটা নেই। সেই কারণেই কি? অ্যাবসলিউটলি নেই, কপিল দেবেরও নেই। আজকে কপিল দেব ওয়ার্ল্ড কাপ জিতেছেন বলে, কপিল দেব ওয়ার্ল্ড কাপ জেতা বাদ দাও, সুনীল গাভাস্কার খেলা ছেড়েছেন 38 বছর আগে। 38 বছর আগে তুমি হাফ প্যান্ট পরতে? আমি জানি না পরতে কিনা, যাই হোক। সো 38 বছর আগে একটা লোক খেলা ছেড়েছে, তার মানে প্র্যাকটিক্যালি 4টে জেনারেশন তাকে খেলতে দেখেনি। ঠিক, 4টে জেনারেশন খেলতে দেখেনি, তাও সেই লোকটা আজকে এত রেলিভেন্ট যে তুমি যদি জাস্ট গুগলে সুনীল গাভাস্কার মারো, তাহলে তুমি দেখতে পাবে চারপাশ থেকে, সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে রিয়াকশন একেবারে হয়ে বেরোচ্ছে। মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়াটা লার্জলি ইয়াংস্টারদের মিডিয়াম। ঠিক, সেখানে যারা, গাভাস্কার নিজে সোশ্যাল মিডিয়া কিছুদিন আগে ছিলেন না, এখন ইনস্টাগ্রামে এসছেন, সেখানেও এই রকম প্রতিক্রিয়া। শুধু কিন্তু এরকম প্রতিক্রিয়া না যে মুম্বাইতে হচ্ছে, কি কলকাতায় একটা রক্ষণশীল সমাজে হচ্ছে। কালকে রাত্রিরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আমার কথা হচ্ছিল, সুনীল গাভাস্কার অপারগ। আমি রিসেন্টলি ত্রিপুরায় গিয়েছিলাম, ত্রিপুরার ডিআইজির একটা বই পেলাম, বইটা পড়ছিলাম। সেই বইতে অবাক হয়ে গেলাম, একটা চ্যাপ্টার আছে অন সুনীল গাভাস্কার, তাতে লেখা আছে যে আমি মুম্বাইতে গিয়ে সুনীল গাভাস্কারের বাড়ি গিয়েছিলাম। আমি গিয়ে বললাম যে যতক্ষণ না ওকে দেখতে পাই আমি বসে থাকবো, আমাকে ধাক্কা দিলেও আমি বেরোবো না। এবং ওরা বললো যে সুনীল গাভাস্কার তো এখন নেই, সুনীল গাভাস্কার বাইরে আছেন। বলে আমি বিশ্বাস করি না উনি বাইরে আছেন। মাধুরী দীক্ষিত লাস্ট 10 বছর আগে একটা ইন্টারভিউতে মনে আছে যে ওকে জিজ্ঞেস করেছিলেন যে উড ইউ প্রেফার সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী? অলওয়েজ সুনীল গাভাস্কার। এই যে চারপাশে একটা আবেগের হিমশৈল যাকে বলি, এটা অনলি পসিবল যদি তুমি আধুনিক সময়েও রেলিভেন্ট থাকতে পারো। এবং মনে রাখতে হবে 38 বছর তোমার হাতে ব্যাট নেই, তোমার মাইকে কণ্ঠস্বর আছে, ইয়েতে টেলিভিশনে সে তো অনেকেরই কণ্ঠস্বর আছে। আজকে জিওফ্রে বয়কট কি 38 বছর পরে ইংল্যান্ডে এতটা রেলিভেন্ট? উত্তর না। এর মধ্যে একটা সুনামি এসে গেছে সচিন টেন্ডুলকারের ফর্মে, বিরাট কোহলি এসে গেছেন, জসপ্রীত বুমরা, এত বড় বড় সব প্লেয়ার। গাভাস্কারকে লোকে ভুলতেই পারে না। সামহাও আমার কোথাও মনে হয় যে ভারতের যে আধুনিক ক্রিকেট বংশ, সেটার প্রতিষ্ঠাতার নাম সুনীল গাভাস্কার। একদমই, একদম কমপ্লিটলি এগ্রি গৌতমদার সাথে। গৌতমদা আরেকটা জিনিস জানতে চাইবো যে আজকাল যখন ম্যাচ জেতা হোক, ট্রফি জেতা হোক, বা আপনার কমেন্ট্রি রুমে দেখা যায়, এবং সবচেয়ে বড় কথা রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে ঋষভ পান্ত যখন সেঞ্চুরি করলেন, তাকে বারবার বলতে শোনা গেছিলো যে সামা সল্ট দেওয়ার জন্য। এই যে ইয়াংস্টার, ইয়াং ক্রিকেটারদের সঙ্গে তার যে মিশে যাটা, কীভাবে আপনি দেখেন? যে সেলিব্রেশন, নাচছে যখন ওয়ার্ল্ড কাপ জেতা হয়েছে, পুরো বিষয়টা। গাভাস্কার এক্সট্রিমলি প্যাশনেট ক্রিকেটের জন্যে, এবং
আমি বলবো যে ক্রিকেটটাই ওর বেঁচে থাকার মানে কি বলবো, ক্রিকেটটাই হৃৎপিণ্ড। এবং অনেকে আমি জানি ওকে বলে, আমরা একসময় বলেছি জানি আপনি একটু বিশ্রাম নিন না, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন না, কি সব ম্যাচ, একটা গুজরাট ভার্সেস রাজস্থান একটা ফালতু ম্যাচ হচ্ছে আইপিএল, সেখানেও গাভাস্কার কমেন্ট্রি করছেন। কিন্তু ওর প্যাশনটা ক্রিকেটকে ঘিরে এমন যে ক্রিকেটের মধ্যেই ডুবে থাকেন। কাজে এই প্যাশনটা থেকে অনেকে আছে যারা খেলা ছাড়ার পর এতটা প্যাশনেট নয়। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে কত দূরে, এরকম প্রচুর লোক আছেন যে ক্রিকেট থেকে এতটা খেলেছি, এবার এটা থেকে দূরে থাকলাম। গাভাস্কারের জীবনটাই ক্রিকেটকে ঘিরে। সো এবং এত সব ডিটেলস নখদর্পণে তুমি যদি 5 মিনিট সঙ্গে বসে তুমি অবাক হয়ে যাবে যে লোকটার স্মৃতিশক্তি কি করে এত ভালো হয়। একবার আমার মনে আছে যে একটা কি বেদির ওপর একটা লেখা লিখবেন, আক্রমণাত্মক লেখা। তা আমাদের বললেন যে আচ্ছা বেদি একটা পাঞ্জাবি পরে যাওয়ায় ড্রেসটা একটা কোনো ক্লাবের পছন্দ হয়নি, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? আমরা 3-4 জন সাংবাদিক ঘটনাটা যখন বলছেন তার থেকে 10-15 বছর আগে ঘটেছে, তখন মনে রাখতে হবে নেট ছিল না। সো আমরা বুঝতেই পারছি না যে কোথায়। আমরাও জানি যে বেদিকে একটা কোনো ক্লাবে ঢুকতে দেওয়া হয়নি বিকজ উনি সালোয়ার কামিজ পরে গেছিলেন, কিন্তু কোথায় ঘটেছিল? লাইব্রেরি নেই হাতের কাছে, সম্ভবত একটা লর্ডস প্রেস বক্স। হঠাৎ গাভাস্কার বললেন আচ্ছা এটা মাদ্রাস ক্লাবে ঘটেছিল না? হ্যাঁ রাইট মাদ্রাস ক্লাবে ঘটেছিল। এই যে একটা এলিফেন্টাইন মেমোরি, আজকে 76 বছর, ঈশ্বর করুন যাতে মেমোরিটার সঙ্গে থাকে। কিন্তু ইউজুয়ালি লোকে আমাদের তো এখনই 20 দিন আগে কী হয়েছিল সেই মেমোরি হারিয়ে গেছে। উনি কি করে মনে রাখেন এত কিছু? আমার তো প্রায় মনে হয় যে মেমোরিটা কি একটা চিপের মতো, যেটা অ্যাপে এতটা ঢুকলে আর জায়গা থাকে না, নইলে এত ভুলে যায় কি করে? সুনীল গাভাস্কারের চিপটা কি ওপর থেকে তৈরি করে দেওয়া, যে এন্ডলেস টাইমলেস, যে যা ঢুকবে সেটাই থেকে যাবে মেমোরি? হ্যাঁ, এরকম সত্যি তাই ভাবা যায় না। তবে এই যে প্যাশনেট অ্যাবাউট ক্রিকেট, এইটা নিয়ে বলতে গেলে একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, গৌতমদার কাছ থেকে আরেকটু ডিটেলস জানবো। সেটা হচ্ছে তিনি যখন ব্যাট করছিলেন তখন তার মুখে বারবার চুলটা চলে আসছিল, আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন। এই ঘটনাটা 1971 ডিকি বার্ডকে দিয়ে চুল কাটিয়েছিলেন। এবং আমি বলছি যে গাভাস্কারের, তোমায় বলছিলাম যে ওর ইম্প্যাক্টটা আমাদের ওপর কীরম। আমি তোমায় বলছি যে লর্ডসে বাইসেন্টিনারি টেস্ট ম্যাচের শেষ দিন আমি একটা ইমরান খানের কাছ থেকে লেখা নেওয়ার কথা ছিল। তখন সানডে ম্যাগাজিন বলে খুব পপুলার একটা ম্যাগাজিন ছিল, আনন্দবাজার গোষ্ঠীর, এমজি আকবর ছিলেন এডিটর। সেই গোষ্ঠীর জন্য একটা লেখা নেওয়ার কথা ছিল যে ইমরান খান তার ড্রিম 11কে নিয়ে লিখবেন। ও লেখাটা 87 রিলায়েন্স কাপের ক্রোড়পত্রে বেরোবে। এবার আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না ইমরান খানকে। হালকা বৃষ্টি পড়ছে, লাস্ট ডে খেলা হচ্ছে না। তো আমায় ওখানকার জার্নালিস্টে বললেন তুমি পাগল হয়েছো, ইমরান খানকে তুমি পাবে? আমি বললাম যে আমি বাড়ির নাম্বারে ফোন করছি, ওখানে ফোন দেবো, যে বৃষ্টি হয়েছে তুমি ইমরান খানকে পাবে? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি লটারির টিকিট কেটেছো? সব বলছেন হয়েছে। এবার আমি ওই লর্ডসের পেছনে নার্সারি এন্ড আছে, ওখানে কি করব, খুব মনমরাভাবে হাঁটছি। আমি ভাবছি যে আমি ফিরে গিয়ে সম্পাদককে কি জবাব দেবো, কারণ উনি আমায় বলেছিলেন যে ইমরানের লেখাটা এনো, আর ইমরানও বলেছিলেন আমি লেখাটা দেবো, আমি ডিকটেট করবো। তবে ওই নার্সারি এন্ড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখছি কি একজন একা এক্সারসাইজ করছে ওই হালকা বৃষ্টির মধ্যে। তারপরে দেখি ইমরান খান। আমি তো পুরো অবাক, একটা গাড়ি রাখা, বোঝাই যাচ্ছে ড্রাইভ করে এসছেন, আর কেউ নেই। তাই বললাম যে আরে এ তো মানে মেঘনা চাইতেই জল। তো আমি গিয়ে বললাম যে এরকম, আরে ইমরান আমি তো আপনাকে ফোন করেছিলাম, আপনার বাড়িতে ফোন বেজে গেল, আর তখন মনে রাখতে হবে মোবাইল নেই। তো আমি তো এরকম লেখাটা কি যেন বিষয়টা ছিল, মানে বিষয়টা ছিল যে আপনার ড্রিম ওয়ানডে 11। বলো তার আগে ছাড়ো, আগে বলো সুনীল রিটায়ার করেছে কেন? ঠিক তার আগের দিন সুনীল গাভাস্কার প্রেস কনফারেন্স করে রিটায়ার করেন। আমি বললাম যে আপনি জানবেন, কালকে তো এ তো ম্যাচের মধ্যে টি ব্রেকে রিটায়ার করেছেন। তো আমি বললাম আমি টিতে বেরিয়ে গেছিলাম, মানে ইমরান খানের পক্ষেই সম্ভব যে বাইসেন্টিনারি টেস্ট ম্যাচে টি ব্রেকে বেরিয়ে গেছে। যাই হোক, এবার বলে যে আপনার ভারতীয় সাংবাদিকরা গাভাস্কারকে আটকাতে পারলে না? আমি বললাম দেখুন আমরা কি আটকাবো, গাভাস্কার যদি ডিসাইড করেন আমরা বলার কি বলছো কি? সুনীল গাভাস্কার রিটায়ার করে যাবে? আচ্ছা, আমরা তখনও জানতাম না, রিসেন্টলি জানলাম যে 86-তে গাভাস্কার রিটায়ার করে যেতে চেয়েছিলেন। 86-তে ইংল্যান্ড সিরিজে খুব খারাপ রেজাল্ট হয়েছিল। এবার ওই সময় ইমরান গাভাস্কার দুজনেই লন্ডনে, ইমরান তাকে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে ডাকেন। গাভাস্কার রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন। এবার যখন লাঞ্চ করতে যান তখন গাভাস্কার বলেন যে আমি খেলা ছেড়ে দিচ্ছি। কেন? বলছে আমি খেলা ছেড়ে দিচ্ছি। বুঝি না এখন কেন খেলা ছাড়বে তুমি? আমি আসছি পাকিস্তান টিম নিয়ে ইন্ডিয়াতে, আমাদের একটা লাস্ট ব্যাটল রয়্যাল হোক, তারপরে ছেড়ো। ভাবাই যায় না, ভাবা যায় না, দুটো মাস্তান কথা বলছে। বলছি ওইটা করো তারপরে ছেড়ো। তারপরে ঠিক আছে ওইটা খেলে ছাড়বো। এবার ইমরান কিছুতেই চাননি গাভাস্কার খেলা ছাড়ুন।
সুনীল গাভাস্কার খেলা ছেড়ে দিল, তোমরা কিছু করতে পারলে না, হোয়াট ডিড ইউ গাইজ ডু, এরম ভাবে বলে বলে ওই ড্রিম ফিল্ম ছাড়ো, আমি গাভাস্কারের উপর লেখাটা লিখবো। এবার বলে লর্ডসের উপর দিয়ে নার্সারি থেকে লর্ডসের দিকে হাঁটতে শুরু করেছেন ঘাসে। এবার সাংবাদিকদের লর্ডসের ওই ঘাসে যাওয়ার নিয়ম নেই, অনেক আগে ছিল, উইকেট দেখতে নিয়ে যাওয়া হতো, এখন সেটা উঠে গেছে, তখন তো ছিলই না। মনে রাখতে হবে 87 সালের ইংল্যান্ড আজকের মতো এশিয়ান অধ্যুষিত ইংল্যান্ড নয়, সাদাদের উপত্যকা। এবার যখন লর্ডসের ওপর দিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটতে শুরু করেছেন, তখন আমাকে এরম হাত নিয়ে রাখলে পেছনে। এবার গ্রাউন্ডসম্যান বলছে যে হি ইজ নট অ্যালাউড হিয়ার। ইমরান তখন অন্য জগতে, ইমরান বলছে যে হি ইজ উইথ মি কাপ। মানে ইমরান তখন ওই গাভাস্কারের রিটায়ারমেন্টটা এমন একটা শক হয়েছে, আর একটা ভারতীয় সাংবাদিককে দেখে সেই শকটা আরও বেড়েছে, যে আমি লর্ডস মাঠের ভেতর দিয়ে হেঁটে, যেটা আজ আর কখনো হাঁটতে পারিনি, হেঁটে ড্রেসিং রুমে গেলাম। এবার আমার এখনও মনে আছে দিলীপ ভেঙ্কসারকার ড্রেসিং রুমের মুখে দাঁড়িয়েছিলেন, উনি আমায় দেখে অবাক হয়ে গেছেন যে আমি কি করে মাঠের ভেতর দিয়ে হেঁটে ওরমভাবে ঢুকছি। আচ্ছা, তো ইমরানকে বললাম যে আমি কি রেকর্ডারটা, তখন মাইক্রো ক্যাসেট রেকর্ডারের রেকর্ডিং হতো, তখন তো মোবাইলে হতো, বের করবো। তো উনি বললেন না, তুমি ড্রেসিং রুমের মধ্যে বসো। এটাও মানে বাইসেন্ট্রিনাস পাঁচে লর্ডসের ড্রেসিং রুমে বসিয়ে দিলেন একদম, হ্যাঁ, কোনো ড্রেস কোড ফোন নেই, জ্যাকেট ফ্যাকেট পরা নেই, যেগুলো লাগে, বসিয়ে দিয়ে বললেন যে 5 মিনিট বসো, আমায় একটু ভাবতে দাও, আমি একটু মেন্টালি নিজেকে গুছিয়ে নিই, তারপরে বলবো। মানে একটা প্রিয়জন চলে গেলে যেরকম রিয়াকশন হয়, তারপরে এলেন, এবং তোমায় বিশ্বাস করতে হবে, আমাকে একটা প্রশ্নও করতে হয়নি। এই সুনীল গাভাস্কারের ইম্প্যাক্টটা এরকমই, ভাবা যায় না, জাস্ট মানে এরকম আনটোল্ড স্টোরি বোধহয় গৌতমদার পক্ষে। 2 বছর, লাস্ট বলি 2 বছর আগে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জিওফ্রে বয়কট একটা শোতে, সেন্ট জেভিয়ার্স কলেজের, আমি জিওফ্রে বয়কটকে ইন্টারভিউ করছি লন্ডনে। একটা প্রশ্ন ছিল যে বিরাট কোহলি আধুনিক সময়ের গ্রেট, ইউ প্লেড উইথ সুনীল গাভাস্কার, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ কিডিং? আমি প্রথমে বুঝতেই পারিনি, মানে আর ইউ কিডিং, আর ইউ কিডিং, মানে কোনো কম্প্যারিজন হয় না, কোনো কম্প্যারিজনই করো না। সত্যি বোধহয় কোনো তুলনাই হয় না, এবং তুলনাটা কোনোদিন আসবে বলে আমার মনে হয় না। সুনীল গাভাস্কার একজনই হন, এটা নিয়ে কোনো মানে কোনো সন্দেহ নেই। অবশ্যই সচিন তেন্ডুলকারও একজনই হন, এটা নিয়েও কোনো ডাউট নেই। তবে আরেকটা জিনিস ভীষণ রকমভাবে জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমার, মানে আপনার কাছে কোনো খবর আছে কিনা সেটা হয়তো বলুন। বিসিসিআই কখনো সুনীল গাভাস্কারকে ভারতীয় কোচ হবার জন্য আবেদন করেছিল, জানিয়েছিল? আমরা সুনীল গাভাস্কার কোচ হতে চাইলে তো যে কোনো সময় রাজি হয়ে যেত বিসিসিআই, বাট গাভাস্কার কোচ বা নির্বাচক হতে চাননি। গাভাস্কার এমন একটা লোক, আমার ধারণা অন্যের দ্বারা যে নিয়ন্ত্রিত হতে চায় না। আজকে কোচ হতে গেলে তোমাকে প্লেয়ারদের উপর নির্ভর করতে হবে, নির্বাচক হতে গেলে সারাক্ষণ গুলিগোলা খেতে হবে। গাভাস্কার বোধহয় এরকম কোনো পদ নিজের জন্য চাননি, যে পদে পারফরমেন্সটা অন্যের কিন্তু গালাগাল খাবো আমি, হয়তো এটা চাননি। যার জন্য চুনি গোস্বামী কোচ হননি। আমার মনে হয় এরা অনেকটা একই ধরনের, নিজের নিয়ন্ত্রণে নেই এমন কোনো জিনিসের মধ্যে ঢুকতে চাননি, তাই হয়তো। এবং আরেকটা তোমার গ্রেটনেসের গল্প বলি, যে গাভাস্কারের মামা মাধব মন্ত্রী আমায় বলেছিলেন যে মুম্বাই ক্রিকেটের সর্বাধিনায়ক যাকে বলা হয় অলিখিতভাবে, তার নাম হচ্ছে বিজয় মার্চেন্ট। এবং বিজয় মার্চেন্ট হচ্ছেন যিনি একটা মুম্বাইয়ের ব্যাটিং ব্যাকরণ ঠিক করে দিয়েছেন, যে ব্যাকরণের পথিক গাভাস্কার। গাভাস্কার কিন্তু ব্যাকরণ ঠিক করেনি, ব্যাকরণ ঠিক করেনি বিজয় মার্চেন্ট। তো মাধব মন্ত্রী বলছেন যে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া খেলা হচ্ছে মুম্বাইতে, গাভাস্কার প্রথম দিনে 150 সামথিং ব্যাটিং, পরের দিন 100 করেছিলেন, বোধহয় রেস্ট ডে বা কিছু ছিল। মাধব মন্ত্রী বিজয় মার্চেন্টের কাছে গাভাস্কারের কোনো একটা ব্যাপারে নিয়ে গিয়েছিলেন। তখন গাভাস্কার প্রশ্ন করেন যে আমি যে হুকটা করেছিলাম, সেই হুকটা স্কোয়ার লেগের পাশ দিয়ে না গিয়ে কেন ফাইন লেগে গিয়েছিল বলতে পারেন? আপনি তো পারফেকশনিস্ট ক্রিকেটে। বিজয় মার্চেন্ট অবাক হয়ে পড়া মাধব মন্ত্রীকে বলেন, 150 রান করে সে জিজ্ঞেস করছে যে ওটা ফাইন লেগে না গিয়ে কেন ওখান দিয়ে গেল। এ তো ইনক্রেডিবল। বিজয় মার্চেন্ট যদি বলেন ইনক্রেডিবল, তাহলে আমরা কি বলতে পারি? সত্যি তাই, মানে বলার ভাষা সত্যি হয়তো খুঁজে পাওয়া যায় না। তবে এইভাবে গল্প চলতেই থাকবে, আনটোল্ড স্টোরি যেভাবে গৌতমদা বলছেন সেগুলো চলতেই থাকবে। তবে এই লোভ সামলানো, এই যে ক্রিকেট প্রেমী যারা, এই গল্পগুলোর শোনার মতো লোভ সামলানো বোধহয় প্রায় অসম্ভব হয়ে যায়। এবং আজকের যে এই স্পেশাল এপিসোডটা আপনাদের কেমন লাগছে তো অবশ্যই জানাবেন। তবে এখনই গৌতমদাকে ছাড়বো না, এই আলোচনা অবশ্যই চলবে। গৌতমদার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আপনার কি এখন মনে হয় যে ভারতীয় ড্রেসিং রুমে সুনীল গাভাস্কারকে দরকার ছিল কখনো কখনো?
সুনীল গাভাস্কারকে দরকার ছিল ন্যাশনাল প্রাইডের জন্যে, কিন্তু সুনীল গাভাস্কারের সঙ্গে এখনকার দিনে এদের হয়তো লেগে যেত, কারণ এদের চিন্তাভাবনা, সুনীল গাভাস্কারের চিন্তাভাবনাটা আলাদা। সুনীল গাভাস্কার একটা ওয়েস্ট ইন্ডিজে একটা এমনি ম্যাচ গেছিলেন, গিয়ে হঠাৎ দেখতে পান যে ভারতীয় দলের যে জার্সিটা সেটা পরে দু একজন সমর্থক সামনে ঘুরছে। তখন ভারতীয় জার্সি কী করে পেলে? তখন কিন্তু এইরকম জার্সি মার্চেন্ডাইজ বিক্রি হতো না, ইন্ডিয়ান যেটা রিয়েল টিম জার্সি প্লেয়ারদের। তখন বলেন যে ভেঙ্কটেশ প্রসাদ থেকে পেয়েছি। পাশে তীব্র তিরস্কার করেন। ভেঙ্কটেশ প্রসাদ তখন ইন্ডিয়া খেলেন, সুনীল গাভাস্কার খেলা ছেড়ে দেবে 97 কি 98-এর ঘটনা। অর্থাৎ ইন্ডিয়া ক্যাপ, ইন্ডিয়া জার্সি এটা অর্জন করবে, এটা কাউকে বিলিয়ে দেওয়ার নয়, এটা অর্জন করবে, আর কেউ এটা নিজের থেকে কাউকে দেবে না, কারণ এটা প্রায় জাতীয় পতাকার মতো, একটা ব্যক্তিগত জাতীয় পতাকার মতো, এটা কাউকে কখনো দেবে না। এবং আমি জানি গাভাস্কারের মানে এই ভদ্রলোক শুরু থেকেই যেন আলাদা। আমি একটা ম্যাচ হয়েছিল, আমি জানি যে টাটা 11 ভার্সেস মুম্বাই 11 এরকম একটা কিছু ম্যাচ, এক্সিবিশন ম্যাচ, জামশেদজি টাটা আসবেন। তো সবাই বলছে যে জামশেদজি টাটাকে কি দেওয়া যায়, যে জামশেদজি টাটাকে তো দেওয়ার কিছু নেই, উনি বরঞ্চ টিমকে রাখছেন, খাওয়াচ্ছেন। তখন গাভাস্কার নিজের একটা গ্লাভস জামশেদজি টাটাকে দিয়ে দিয়েছিলেন, যে তখন উনি বলেন যে এই গ্লাভসটা, আমার জীবনে অনেক কিছু থাকতে পারে, এই গ্লাভসটা তো আমার নেই, সুনীল গাভাস্কারের গ্লাভস। এই যে চিন্তাটা, আমি অলওয়েজ যে সময় থেকে গাভাস্কার তৈরি, সেই সময় থেকে চিন্তাভাবনা কমপ্লিটলি আলাদা। আর একটা অদ্ভুত জিনিস, যে মধ্যবিত্ততার শেকড় থেকে কখনো সরেননি গাভাস্কার, হুইচ ইজ রিমার্কেবল। কারণ উনি যখন গাভাস্কার বাডিং ক্রিকেটার, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, এবং চীনের সঙ্গে যুদ্ধ হওয়ার পর দেশে খাদ্যশস্যের একদম মানে উৎপাদন কমে গিয়েছিল, এবং হাহাকার দেশে খাবার দাবার নিয়ে। তখন লাল বাহাদুর শাস্ত্রী দেশের মানুষের কাছে অ্যাপিল করেছিলেন যে এত দুর্ভিক্ষ, এত খারাপ অবস্থা, আপনারা প্লিজ মানে ভাত খাবেন না, রুটি খান, কারণ আমাদের সেই খাদ্য ধানের উৎপাদন হয়নি। তখন গাভাস্কারের বাড়িতে একটা জরুরি বৈঠক বসে, যে তাহলে কি হবে, আমাদের ছেলে তো বড় হচ্ছে, ওকে তো খাবার দিতে হবে, শুধু রুটি খেয়ে কী করে হবে? তখন সমাধান হয় যে একবেলা ভাত খাবে, রাত্রিরে রুটি খাবে। আজ অব্দি গাভাস্কার রাত্রিরে রুটিই খান। এটা রিমার্কেবল। ভাবা যায় না, এগুলো সত্যি শুনলে গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। তবে ক্রিকেট ছাড়ার পর তিনি আম্পায়ারিংও করেছিলেন, এবং তারপর কমেন্ট্রিতে গৌতমদা নিজেই কমেন্ট্রি করেন। কোথাও গিয়ে এই যে গাভাস্কারের কমেন্ট্রি, এটাকে কিভাবে আপনি দেখেন? গাভাস্কারের কমেন্ট্রি নকল করা সম্ভব নয়, কারণ গাভাস্কারের কমেন্ট্রিটা গাভাস্কারীয় উচ্চতায় না উঠলে ওই কমেন্ট্রিটা করা সম্ভব নয়। রবি শাস্ত্রীর কমেন্ট্রি দেখে আমার মনে হয় যে বাহ, এই তো আদর্শ কমেন্টেটর, এই তো আদর্শ অলরাউন্ড কমেন্টেটর, এত ভালো কমেন্ট্রি কথা কিছু বলে। গাভাস্কারের কমেন্ট্রি দেখে আমার কখনো সেটা মনে হয়নি, কারণ রবি শাস্ত্রী যদি আশা ভোসলে হন, গাভাস্কার তাহলে লতা মঙ্গেশকরকে নকল করা যায় না। সত্যি তাই, ওনাকে হয়তো সত্যি নকল করা যায় না। তবে আনটোল্ড স্টোরি চলবেই এবং চলতেই থাকছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে আর একটা জিনিস না বললেই নয়, এবং যেটা আপনারাও জানেন হয়তো, যে এই কখনো গাভাস্কারকে নিয়ে আলোচনা হলে এই প্রসঙ্গটা আসবেই, সেটা হচ্ছে আপনি এত কিছু গ্রেটনেস বললেন, একটা সময় সচিন টেন্ডুলকারের সঙ্গে গাভাস্কারের তুলনা চলছিল, সেটাকে আপনি কীভাবে দেখেন? সচিন টেন্ডুলকার হচ্ছে একজন আইটি ইঞ্জিনিয়ার, যে আমেরিকায় দুর্ধর্ষ সাফল্য নিয়ে বাংলো বাড়ি কিনেছে, 4টে মার্সিডিজ, 3টে রোলস রয়েস, আমেরিকান বাঙালিদের মধ্যে প্রচুর নাম করেছে। কিন্তু তার বাবা সেই লোকটা যে কমপ্লিটলি বিপন্ন অবস্থা থেকে পুরো বাড়িকে টেনে তুলেছেন, ছেলেকে বিদেশে পাঠিয়েছেন পড়তে, ইঞ্জিনিয়ারিং পড়তে, এবং পুরো পরিবারকে দেখে রাখেন। দুজনের মধ্যে কি করে কম্প্যারিজন হয়? অসাধারণ এক্সাম্পল এবং অসাধারণ এক্সপ্লেনেশন। এটা নিয়ে কোনো কথা বলতে আমি চাই না, কারণ গৌতমদা যেভাবে এক্সপ্লেন করলেন। তবে আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি। যে দুটো বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে যে গাভাস্কারের ক্যালিপসো নিয়ে একটা খুব আলোড়ন পড়ে গিয়েছিল, এখনও সেটা নিয়ে আছে। এইটা নিয়ে আপনি যদি দু একটা লাইন আমাদের কলকাতা, আমি ক্যালিপসোতে যেটা বলা নেই সেটা নিয়ে বলতে পারি। বেশ। যে ওয়েস্ট ইন্ডিজে গাভাস্কার এত পপুলার, যে ওখানকার ইন্ডিয়ানদের, আমি যখন 97-98-তে প্রথমবার যাই, তখন ওরা বলে যে আমাদের বাড়িতে, প্রত্যেক ভারতীয়র বাড়িতে 3টে ছবি টাঙানো থাকে, গান্ধী, নেহেরু, গাভাস্কার।
আর ওখানে দু একজন আমায় বলেছিলেন, অনুযোগ করেছিলেন যে গাভাস্কার মানে ওখানে না এই বাচ্চা দেওয়াটা বা বাচ্চা থাকাটা খুব নর্মাল। আমাদের এখানে যেরকম এখানে বিয়ে হয়নি বাচ্চা হবে, ওখানে ইট ইজ ভেরি নর্মাল অ্যান্ড কমন প্লেস। আমার দু একজন বলেছিলেন ইট ইজ ভেরি স্যাড দ্যাট উই লাভ গাভাস্কার সো মাচ বাট হি ডিড নট গিফট আস আ চাইল্ড। এইটা ক্যালিপসোতে নেই, ভাবা যায় না সিরিয়াসলি। তবে আমরা একদম আলোচনার শেষের দিকে চলে এসেছি। গৌতমদার কাছে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে যে ভারতীয় ক্রিকেট দল বা ক্রিকেট টিম যারা ক্রিকেট খেলছেন, আবারও ভবিষ্যতে তারা আসবেন, গাভাস্কারের থেকে তারা কি শিখবেন বা কি শেখাটার দরকার? আমি ভারতীয় ক্রিকেট টিমের অনেক বাইরে গিয়ে বলবো, গাভাস্কারের কাছ থেকে প্রত্যেক মধ্যবিত্ত শিখবেন যে আপনি আপনার অসম্ভব ভাগ্য থাকতে পারে, ভাগ্য আপনাকে সাহায্য করতে পারে, ঠিক যেমন জন্মের সময় বদলে গিয়ে আবার ফেরত আসা, কিন্তু কখনো ভাগ্যকে বিশ্বাস করবেন না। সবসময় মনে রাখবেন জীবন কিন্তু একটা কুকুরের মতো, যে কোনো সময় ঘুরে যেতে পারে। জীবন একটা সাপলুডু খেলা, সব সময় টানা কাজ করে যাবেন, টানা প্রসেসের মধ্যে থাকবেন, কখনো জিতবেন কখনো হারবেন। কখনো নিজের স্টারডমকে মনে করবেন না যে ওটা আমার বাড়ির ওই ফুলদানির মতো, ওটা আমার সঙ্গে থাকবে না, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এইটা গাভাস্কারকে দেখে শেখার। সত্যি গৌতমদা যেভাবে বললেন, এক্সপ্লেন করলেন, যারা ভারতীয় উঠতি ক্রিকেটার রয়েছেন, যারা খেলছেন ক্রিকেট, সুনীল গাভাস্কারের কাছ থেকে অন্তত এটা অবশ্যই শেখা দরকার। তবে গৌতমদা একদম আলোচনার শেষের দিকে এসে গেল। আজকে আরও একজনের জন্মদিন, তার নাম মতি নন্দী। সুনীল গাভাস্কারের জন্মদিন এবং মতি নন্দীর জন্মদিন একই দিনে। আজকে আবার গুরু পূর্ণিমা। একজন আমার সাংবাদিক জীবনের অন্যতম গুরু, আরেকজন স্পিরিচুয়াল গুরু গাভাস্কার, যিনি জীবনের মন্ত্রগুলো আমাদের মতো অনেক মানুষকে বুঝিয়েছেন যে জীবনের মন্ত্র কী হওয়া উচিত। সেই মন্ত্র হয়তো আমরা ঠিকমতো অনুসরণ করতে পারিনি, কেউ কেউ পেরেছে, কেউ কেউ পারেনি, কিন্তু মন্ত্রগুলো বুঝিয়েছেন। মতি নন্দী তেমনই একজন লোক। আর আমার খুব অবাক লাগে, আমি তুমি দেখবে যে অনেকে ওই স্টার সাইন্স নিয়ে বিশ্লেষণ করেন, যে অনেকে কেন প্রায় প্রত্যেকে করেন যে অমুক দিনে জন্ম হলে কি হতো, আচ্ছা লিওরা এরকম হয়। আমি ওগুলো তো বিশ্বাস করি না একটাই কারণে, যে মতি নন্দী আর সুনীল গাভাস্কার যদি একদিনে জন্মাতে পারেন তাহলে এগুলোর কোনো বিয়েই নয়। কারণ একজন মূর্তিমান বেনিয়ম প্রতিভাবান, আরেকজন শৃঙ্খলিত। একজন যদি ফ্রান্স হন, আরেকজন জার্মানি। ফ্রান্স আর জার্মানি যদি একই দিনে জন্মায় তাহলে কি করে বিশ্বাস করবো যে একই দিনে জন্মানোগুলো জাতকরা একই ধরনের হয়? মতি নন্দী আরও একজন তুলনাহীন একজন মানুষ। গাভাস্কার সম্পর্কে খুব সশ্রদ্ধ ছিলেন, আলাপ ছিল না, কিন্তু গাভাস্কার সম্পর্কে একটা লাইন লিখেছিলেন, আমি ভুলবো না, যে রবিশঙ্করের সেতারও ভুল করতে পারে, গাভাস্কারের ব্যাট ভুল করবে না। অসাধারণ লাইন, অসাধারণ লাইন। তবে এই লাইনটা দিয়েই আজকের স্পেশাল শো যেটা সুনীল গাভাস্কারকে নিয়ে, সেটা শেষ করতে হচ্ছে। এবং অসংখ্য ধন্যবাদ গৌতমদাকে এতটা আনটোল স্টোরি আমাদের দর্শকদের জন্য বলার জন্য। এবং আমিও জানতাম না, প্রচুর স্টোরি গৌতমদার কাছ থেকে জানলাম। তবে আজকে যেহেতু একদম সময় শেষ হয়ে গিয়েছে, এখানেই শেষ করতে হচ্ছে। খুব ভালো থাকবেন। আর কলকাতা টিভি ডিজিটাল অবশ্যই দেখবেন। আর কখন কখন দেখতে হবে আপনারা তো সবাই জানেন, রাত দিন 7 দিন।